এ দফার বাছাই কমিটি গঠনে 2012 সালের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ফর্মুলা এমনকি প্রধান ব্যক্তিটিকেও হুবহু অনুসরণ করায় এটা একরকম স্পষ্ট হয়েছে যে 31টি রাজনৈতিক দলকে এই নিয়ে আলাপে বঙ্গভবনে ডাকলেও রাষ্ট্রপতি আব্দুল হামিদ কারো প্রস্তাব তেমন আমলে নেননি। বিএনপি বলছে পিএসসি চেয়ারম্যান, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং চট্টগ্রামের প্রভিসি এই তিনটি নিয়োগই এই আমলের হয়, তাদের কাছ থেকে নিরপেক্ষতা আশা করা যায় না। গতবার বাছাই কমিটি দলগুলোর কাছ থেকে নির্বাচন কমিশন গঠনে 5টি করে নাম নিয়েছিল। সেই তালিকার সঙ্গে অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও অবসরপ্রাপ্ত জেলা জজদের নামের তালিকা মিলিয়ে রাষ্ট্রপতিকে কমিশন গঠনে 10 জনের একটি তালিকা সুপারিশ করেছিল। গতবার বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের এক দফা এক দাবির আন্দোলনে থাকায় নাম দেয়নি, আর এবার তারা তাদের নির্বাচন কমিশন গঠনের রূপরেখাতে বাছাই কমিটিতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেই অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এবং বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের বিষয়ে বিশেষ আপত্তি জানিয়ে রেখেছিল। তাদের রূপরেখায় তারা সকল রাজনৈতিক দলের কাছ থেকে 10টি করে নাম নিয়ে অভিন্ন নামের তালিকা প্রস্তুত করতে এবং প্রয়োজনীয় সংখ্যক অভিন্ন নাম না পাওয়া পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যেতে বলছে। অনেকেই বলছেন এবারের বাছাই কমিটি কি করে বা কিভাবে কমিশন গঠন করেন সেটা দেখেই তাদের বিষয়ে মন্তব্য করা ঠিক হবে। কিন্তু আপাত দৃষ্টিতে বাছাই কমিটি আপনার আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করলো কি? বাছাই কমিটিকে ঘিরে আপনাদের ফোন, প্রশ্ন ও মতামতের ভিত্তিতেই চলবে আজকের রাজকাহনের 2 ঘন্টার 2 পর্বের আলোচনা। স্টুডিওতে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল এবং সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ। আপনার প্রশ্ন করুন, মতামত দিন 0298524331 অথবা 09666777311 এই নাম্বারে। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি ডক্টর তোফায়েল আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাছাই কমিটিটি কেমন হলো, আপনার প্রত্যাশা অনুযায়ী হলো? ধন্যবাদ। বাছাই কমিটির নিয়ে আমার কোনো পছন্দ নেই। এখন বাছাই কমিটি কি ডেলিভার করে সেটা দেখতে চাই। কারণ হচ্ছে 31টা দলের সাথে আলোচনা করে দলগুলো তো জানেন রাষ্ট্রপতিকে তারা কি বলেছেন, রাষ্ট্রপতি তাদেরকে কি বলেছে, এবং আউটপুটটা দেখতে পেলাম একটা কমিটি। এটা দলরাই বলুক তারা কি বলেছেন এবং তাদের কথা কত বলেছেন তো আমরা জানি মোটামুটি। হ্যাঁ, সেটাই বলছি। কারণ এটা নিয়ে তো আমাদের বাইরে থেকে কথা বলার আমি খুব একটা প্রয়োজন মনে করি না, কারণ আমরা দেখতে চাই যে বাছাই কমিটি কি ডেলিভার করে, এবং সেটা দেখেই তখন হয়তো বোঝা যাবে যে কি হচ্ছে। আর আরেকটা জিনিসও আমরা যতটুকু বাছাই কমিটি নিয়ে তুলকালাম কাণ্ড করছি বা আগেও বৈঠকের আগে পরে এখন পর্যন্ত, বাছাই কমিটিটাতে এত গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। এটাকে আমরা ভীষণ গুরুত্ব আরোপ করে ফেলেছি। বাছাই কমিটির কাজটা একটা রিকমেন্ডেশন দেওয়া। বাছাই কমিটির 10টা নাম দিলে কোনো নামেই যদি রাষ্ট্রপতি গ্রহণ না করে তাতেও কিন্তু রাষ্ট্রপতির কোনো বাধ্যবাধকতা নেই। কারণ হচ্ছে এটা কোথাও লিখিত পরিচয় না, লিখিত পরিচয় থাকলেও এটা তো রাষ্ট্রপতিকে সুপারিশ করবেন যে আপনি এখান থেকে নিতে পারেন, নাও নিতে পারেন, রাষ্ট্রপতির চয়েস। সুতরাং এবং এই যেহেতু আমাদের সংবিধানে আইন করা হয়নি, সেজন্য একটা ইন্টারিম ম্যানেজমেন্ট হিসেবে আলোচনাটা হয়েছে, যাতে করে অন্তত আইনগত দিকটা যদিও আমাদের ঘাটতি রয়ে গেল, আমরা রাজনৈতিকভাবে একটা সমঝোতায় পৌঁছে যাই, সেই জন্য হয়তো আলাপ আলোচনা হয়েছে এবং সেই আলাপ আলোচনার ফসল হওয়ার কথা এই বাছাই কমিটি। এখন যদি এটা না হয়ে থাকে, এখানে যদি ব্যর্থ হয়ে থাকে বা কেউ সন্তুষ্ট না হয়ে থাকে, তারপরেও কমিটি হয়ে গেছে, আমার মনে হয় যে কমিটি কি ডেলিভার করে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি একটা প্রশ্ন করে তারপরে মঞ্জুরুল হাসান বুলবুলের কাছে যাই। মানে আপনি বলছেন বাছাই কমিটি দিয়ে কেন এত তুলকালাম? কারণ বাছাই কমিটি যাই নামই দিক, রাষ্ট্রপতি তো তার নাম মানে তার পছন্দ মতোই, মানে আসলে তার পছন্দ মতো না, প্রধানমন্ত্রী পরামর্শক্রমে তার মতো করে একটা কমিটি দেবেন। তো তাহলে নির্বাচন কমিশন গঠন নিয়ে বা আমরা এত চিন্তিত কেন? মানে কোনো কিছু নিয়েই তো আমাদের তুলকালামের আসলে তাহলে নির্বাচন কমিশনটা নিয়ে চিন্তার কারণ আছে, কারণ সেও তো মানে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি যে নিয়োগ দেওয়ার এখতিয়ার, এটা যদি বাছাই কমিটি না হতো রাষ্ট্রপতি নিয়োগ দিতেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, তাই হতো। তা হলেও যা হতো এখনো তাই হবে, কারণ বেশি ব্যতিক্রম হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে বাছাই কমিটি যেমন, বাছাই কমিটিতে সরকারও তো সুপারিশ বা সরকারেরও তো এটা কথা শুনবেন তারা, এবং অন্যান্য দলও হয়তো নাম দিতে পারে, নাও দিতে পারে, আমি জানি না কি হয় শেষ পর্যন্ত। কিন্তু বাছাই কমিটি নামক এই মাঝখানের বিষয়টা, এটা হয়তো আমরা কোনো কারণে সৃষ্টি করে ফেলেছি বলে এটা এখন নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু বাছাই কমিটিতে এত ইম্পর্টেন্ট রোল প্লে করার কথা না। এটা আলটিমেটলি সরকার এবং রাষ্ট্রপতি করবেন। সুতরাং তারা কি বুঝবেন না যে একটা ইলেকশন, ক্রেডিবল ইলেকশন আমরা 2014 সনের জানুয়ারিতে যেটা করেছি, আর একটা ওইরকম রিপিটেশন না হয় মতোই তো আমাকে করতে হবে। এটা এসেন্স তো মূলটা ওখানেই।
সুতরাং এটা নিশ্চয়ই তাদের মাথায় আছে এবং সেভাবে এটা করবেন, কারণ ওই একই জিনিস দুইবার রিপিট করা যায় না। এটা বিএনপির ক্ষেত্রে হোক, আওয়ামী লীগের ক্ষেত্রে হোক, যে কোনো কারো ক্ষেত্রে হোক। মনজুর হাসান বুলবুল, একই প্রশ্ন আপনার কাছেও, যে বাছাই কমিটি বিষয়ে আপনার মানে যেভাবে সংলাপ চলছিল, বিভিন্ন দল যেসব প্রস্তাব দিচ্ছিল, তারপরে যে বাছাই কমিটি গঠিত হলো, আপনার প্রত্যাশিতই কিনা সেটা? দেখেন, এই রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন নিয়ে কারো যাওয়ারই কথা না, বাছাই কমিটিও হওয়ার কথা না, বাছাই কমিটির প্রস্তাব রাষ্ট্রপতির গ্রহণ করারও কথা না। এর একটা সংবিধানগত সিদ্ধান্ত আছে, সিদ্ধান্ত একটা আইন করবার কথা। আইনটি কেন করি নাই, এটি দলগুলির কাছে আমার জিজ্ঞাসা, যে কেন তারা আইন, যারা ক্ষমতায় ছিলেন তারা কেউ আইনটি করেন নাই। কেন করেন নাই? নিশ্চয়ই তাদের সুবিধাজনক একটা ব্যবস্থা আছে এখানে, তা নাহলে তারা আইনটা কেন করেন নাই। তারপরে এবার যখন আলোচনাটি শুরু হলো, তখন দেখলাম যে আওয়ামী লীগ বললো যে তারা আইনটি করতে চায়, কিন্তু নিশ্চিতভাবেই বোঝা যায় যে এই অল্প সময়ের মধ্যে 9ই ফেব্রুয়ারির মধ্যে 10ই ফেব্রুয়ারির মধ্যে আইন করার কথা সম্ভব না। কিন্তু একমাত্র আওয়ামী লীগই বলেছে যে তারা আইনটি করতে চায়। আমি বিশ্বাস করি যে এইবার নির্বাচন কমিশন হয়ে গেলে পরবর্তী সময়ে যদি তারা সুযোগ পায়, তাহলে তাদেরকে আইন এই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এক। 2 নম্বর যেটি হচ্ছে যে এই যে সব দল আলোচনায় গেল, এত ঘটনা কেন? ঘটনাটা এইরকমই যে আমরা বারবারই বলেছিলাম যে আগামী 2টি দিক থেকে আমরা দেখেছি। একটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে আগামী নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় এমন একটি নির্বাচন করতে হবে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে প্রথম প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন কমিশন নিয়ে, যেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে না। এবং আনফর্চুনেটলি নির্বাচন কমিশনে এই বাংলাদেশ হওয়ার পরে যে হতভাগারা এই দায়িত্ব গ্রহণ করেছেন, আমি হতভাগাই বলবো, এত বড় একটা সর্বোচ্চ পদ, তারা কাউকেই সন্তুষ্ট করতে পারেন নাই। যারাই হেরেছেন তারাই বলেছেন যে নির্বাচন কমিশন ভালো না। কাজে আর কোন হতভাগা বাকি আছে এখন এই দায়িত্বে যাওয়ার জন্য আমি জানি না। কেউ, তারপরেও কেউ না কেউ হারাধনের ছেলে তো হবেই। তো কেন আমরা এটা করতে চাই? একদিকে প্রধানমন্ত্রী বলছেন যে আমরা একটা প্রশ্নবিদ্ধ হয় না এমন নির্বাচন করতে চাই। বিএনপিও বুঝতে পেরেছে যে তারাও আগামী নির্বাচনে তাদেরকে যেতে হবে, এবং সেই জন্য তারাও মনে করে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য যা যা করবার দরকার তারা এখন মানে তত্ত্বাবধায়ক সরকার থেকে নির্বাচনকালীন সরকার, এইগুলি নানান ধাপে চলে এসছে। কাজে আমরা যারা সাধারণ মানুষ, যারা নির্বাচনের এই পর্যবেক্ষণ করি, তারা আমরা ভেবেছি যে ঠিক আছে, সমঝোতার ভিত্তিতে তো অনেক, সংবিধানে নাই, তারপরে তো অনেক কিছু হয়েছে বাংলাদেশে, যখন সব দল সমঝোতা পৌঁছেছে। কাজে এই জায়গায় তারা সমঝোতা হয়েছেন, রাষ্ট্রপতির কাছে গেছেন। এখন রাষ্ট্রপতি কি করতে পারেন? রাষ্ট্রপতি সামনে একটা অপশন হলো যে তাকে যখন একটা সিদ্ধান্ত নিতে হবে, এটা তো একটা যৌক্তিক জায়গায় যে আমি এইভাবে করেছি, তার সামনে একটা দৃষ্টান্ত আছে, যেমন জিল্লুর রহমান সাহেবের ফর্মুলা, সেই ফর্মুলাতে তিনি গেছেন। আরেকটা, আপনি যে যখন শিরোনাম পড়ছিলেন তখন বললেন যে এখানে যারা গেল তার মধ্যে আরেকটি গ্রুপ যারা কমিউনিস্ট পার্টি সহ বাম দলগুলি, তারা কিন্তু আইনের পক্ষেই ছিল। এখন আরেকটা আপনি যেটি নির্বাচনে বললেন যে বিএনপি বলেছে যে এই দলগুলি নাম দিতে থাকবে 10 জন করে, রাষ্ট্রপতি এই নামগুলি নিয়ে আলোচনা করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এর সমঝোতা আমরা না বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এটি কি অবাস্তব মনে হয় না যে বাংলাদেশে? আমি আপনার কাছে আসবো, এটা অবাস্তব কিনা এ নিয়ে তর্ক চলতে পারে কিনা তা নিয়ে তো আলাপ হতেই পারে, কিন্তু আপনি অনেককে আলোচনায় ডাকলেন, তার মধ্যে অবশ্য বিরাট বৈচিত্র্য ছিল। মানে ধরুন, এমন দলও ছিল যে যারা কবিকে চেয়েছিল বাছাই কমিটিতে, কিন্তু এরপর আপনি কারো কথাই কর্ণপাত করলেন না তেমন। আপনি আগের বারের ফর্মুলা অনুসরণ করেই করলেন, তাহলে এই সংলাপ কেন? না না, কারো কথাই কর্ণপাত করেনি বলে আপনি, কারো কথাই কর্ণপাত করেনি বলে আপনি কি করে জানেন? এটি আওয়ামী লীগ বলেছে, তারা কোনো নাম দেয় নাই। তারা বলেছেন যে রাষ্ট্রপতি যা ঠিক করবে। কাজে তারা রাষ্ট্রপতির উপর আস্থা রেখেছেন। ন্যাব, কমিউনিস্ট পার্টি বা এরা কোনো নাম দিয়েছে বলে আমাদের কাছে কোনো নাম দেয়নি, কিন্তু তারাও কাদেরকে চায় ওয়ার্কার্স পার্টির এরকম একটি ছিল। কেউ আইন চেয়েছে, কেউ বলেছে রাষ্ট্রপতি যা করবেন তাই মানবো। বিএনপি বলেছে আমরা রাষ্ট্রপতির কাছে আমাদের কথা বলেছি, আমরা আশা করি রাষ্ট্রপতি তার বিচক্ষণতার মধ্যে দিয়ে কাজটি করবেন। কাজে যখন রাষ্ট্রপতি যখন এই আলোচনার প্রেক্ষিতে একটি প্রস্তাব তো নাই যে আমরা 10 জন করে নাম দিব, অথবা আওয়ামী লীগ এই নাম দিয়েছে, অথবা এরকম কোনো ফর্মুলা রাষ্ট্রপতির কাছে কেউ দেন নাই যেটিকে তিনি একটা ভিত্তি ধরতে পারেন। রাষ্ট্রপতি তাদের সবার মতামত শুনেছেন এবং সবাই চূড়ান্ত বিচারে যেটি বলেছেন যে এই সংকটের মুহূর্তে অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি একটা ভূমিকা রাখবেন। কাজে এই রাষ্ট্রপতি তার ভূমিকাটা রাখার চেষ্টা করেছেন। এবং আমি বলি যে সার্চ কমিটি হয়েছে, আমি জনাব তুফাইলের সাথে একমত যে এখানে তুলনামূলকভাবে যাদের নাম আমরা দেখেছি তাদের উপর আমরা আস্থা রাখতে পারি। এবং
আরো আস্থা রাখতে পারবো যদি এমন একটি প্রস্তাব তারা গ্রহণ দিতে পারেন যেটি সকল দলের কাছে অনেকগুলো গ্রহণযোগ্য দলই হয়। বাছাই কমিটিতে কি ধরনের ব্যক্তি তারা আশা করেন সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু বিএনপি যেমন অলাভজনক এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদের বাছাই করতে বলেছিলেন, সেটা ইনক্লুড না করাটা করে কি হলো, না করে কি হলো, সেই প্রসঙ্গেও আমি আসবো আপনাদের দুজনের কাছে। মাহফুজুল্লাহ, আপনার কাছে যেতে চাই, আপনার কাছে এই বাছাই কমিটি আপনার প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলো কিনা, বা আদৌ কিছু ছিল কিনা? ডক্টর তোফায়েল আহমেদ যেমন বলছিলেন যে এত মাথা ঘামানোরই হয়তো কিছু নেই। যে বাছাই কমিটি হয়েছে তাতে আমি ব্যক্তিগতভাবে উৎফুল্ল হওয়ার কোনো কারণ দেখি না, কয়েকটি কারণে। তার আগে একটু বলে নেই যে ওনারা যেটা বলেছেন যে বাছাই কমিটি নিয়ে এত হইচই করার বা এত করার আলোচনা করার কিছু নেই, এটার সঙ্গেও আমি একমত না এই কারণে, কারণ আমরা তো একটা সুষ্ঠু গ্রহণযোগ্য প্রশ্নমুক্ত নির্বাচন চাই। সেই প্রক্রিয়াটা যদি ধরে নেই যে সেখানে নির্বাচন কমিশন একটা বড় ভূমিকা পালন করবে, তাহলে নির্বাচন কমিশন গঠন করবার জন্য যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমি যেটা সবসময় বলেছি মোটা দাগে সকলের কাছে গ্রহণযোগ্য হতে। আপনি তো 100 ভাগ কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। এখন আমাদের প্রেসিডেন্ট যিনি কাজটা করেছেন তিনি সকলের সঙ্গে আলোচনা করেছেন, এবং আমি নিশ্চিত মানে অনুমান থেকে বলতে পারি যে প্রেসিডেন্ট ধরেন এই সার্চ কমিটির প্রধান হিসেবে যাকে দিয়েছেন সেখানে প্রেসিডেন্ট পরিবর্তন আনতে পারতেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে প্রেসিডেন্টের চিন্তার মধ্যে অন্যদেরকে খুশি করবার এক ধরনের একটা উদ্যোগ বা এক ধরনের একটা প্রচেষ্টা ছিল। একটুখানি বলি যে প্রধানকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেন নাই। রাষ্ট্রপতি বলেছেন যে 2 জন বিচারপতি এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবেন, কাজে ওই নিয়োগটা কিন্তু রাষ্ট্রপতি করেন নাই। আচ্ছা, আসতেছে, নোটিফিকেশনে যেতে হবে আমাদের। আর এই তর্কে আমি খুব বেশি বিস্তৃত যেতে চাই না, না বিস্তৃত কেন যেতে চাই না, একটা কথা বলি। একটা শুধু আমাদের সংবিধানে পরিষ্কারভাবে লেখা আছে রাষ্ট্রের সকল কার্য রাষ্ট্রপতির সম্মতিতে এবং আদেশে সম্পন্ন হয়ে। বিচারপতি আর আইনমন্ত্রী কাল যখন বৈঠক করেছেন নাম চাইতে, তারা আবার স্বীকার করেননি যে সার্চ কমিটি নিয়ে আলাপ করতে গিয়েছিলেন। এবং না, স্বীকার তো কেউ করে না রাজনীতিতে। সেখানে রাষ্ট্রপতির প্রধান বিচারপতিকে এই পরামর্শ, উনি পরামর্শ দিয়ে থাকেন, তাহলে পরামর্শ দেওয়া উচিত ছিল যে আমি কিছু পরিবর্তন চাই বিচারপতি পদে, সেটা উনি করতে পারতেন। কিন্তু প্রজ্ঞাপনটা আমি আপনাকে শোনাই। উল্লেখিত প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক অনুসন্ধান কমিটির আহ্বায়ক হইবেন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত। আচ্ছা, না না না, এরপরে আরো কিছু দুষ্ট বিষয় আছে। আমি বলি, বুলবুল পুরো বিষয়টাকে খুব ক্লিনিক্যালি এক্সপ্লেইন করতেছে। রাজনীতিতে এত ক্লিনিক্যালি এক্সপ্লেনেশন হয় না, সেই জন্য আমি বলছি ইটস এ ভেরি ক্লিনিক্যাল এক্সপ্লেনেশন অ্যাপ্রোচ টু দি হোল থিং। আমি বলছি যে প্রধান বিচারপতি করেছেন, কিন্তু প্রধান বিচারপতির কাছে যদি প্রেসিডেন্টের এই ধরনের কোনো মনোভাব কোনোরকমভাবে যেত যে না, গতবার যাকে দিয়েছেন এবার তাকে না দেওয়াটা বাঞ্ছনীয়, তাহলে, কারণ প্রেসিডেন্টও খুব ভালো করে জানেন উপনিষদের সেই কথা, এক নদীতে দুবার স্নান হয় না, এইসব রাজনীতিতেও কিন্তু এটা অত্যন্ত প্রযোজ্য বিষয়। এটা হচ্ছে এক। আরেকটা দেখলাম যে আমি আর সার্চ কমিটির যারা সদস্য হয়েছেন তাদের প্রত্যেকের ঠিকুজি সম্পর্কে আলোচনা করতে পারতাম মার্কিন মিডিয়ার মতো, কিন্তু সেটা আমাদের সমাজ গ্রহণ করে না বলে আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন অবশ্য, মানে সামনে পর্দায় আমরা দিচ্ছি যে তাদের অনেক ঠিকুজি আছে। আমি বলছি যে মার্কিন মিডিয়াতে যেভাবে স্ক্রুটিনাইজ করে সেভাবে করতে পারতাম, এবং এটা করলে এটা খুব পরিষ্কার যে অধিকাংশেরই যোগাযোগটা একটা রাজনৈতিক দলের সঙ্গে খুব সক্রিয়ভাবে ছিল। এখন তারা দায়িত্ব পালন করছেন একরকম। আর যে দুজন আমলার কথা বলা হয়, দেখেন মোদি যখন প্রধানমন্ত্রী হলো তখন সুজাতা সিংকে চেঞ্জ করে জয়শঙ্করকে পররাষ্ট্র সচিব বানিয়েছে। কেন বানিয়েছে? সুজাতা সিং খারাপ সেই জন্য? তা তো না, তার আস্থা। এই ধরনের গুরুত্বপূর্ণ পদে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়, নিযুক্ত করা হয়, তারা সরকারের আস্থাভাজন হতে হয়, সরকারের তল্পিবাহক হতে হয়। আরো অনেক সচিব ছিলেন, আরো অনেক যে প্রশ্ন আমি মঞ্জুর হাসান বুলবুলকে করতে চেয়েছিলাম আপনাকেই তাহলে করি, যে বিএনপির প্রস্তাবে সুস্পষ্টভাবে, আমি বিএনপির প্রস্তাব দেখলে বুঝি যে তারা আসলে অবসরপ্রাপ্ত অলাভজনক পদে থাকা লোকের প্রতি তাদের প্রেফারেন্স দেখিয়েছে, যেমন সুস্পষ্টভাবে সেটাই তারা পরামর্শ দিয়েছেন। কিন্তু তো সেখানেও তো কেউ না কেউ কোনো না কোনো আমলে কাজ করেছেন, তাহলে না কাজ তো অবশ্যই করবে। আমি বলবো বিএনপি আমলে যে বড় পদে থাকেন তিনি বিএনপির আস্থাভাজন। আমি বলি, একজন দর্শক আছেন ফোনে, একটু ফোনটি নিয়ে নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার নাম ওসমান বিন, আমি মিরপুর থেকে বলছি। আমার কথাটা হচ্ছে যে আসলে এত আলোচনা, এত সমালোচনা ঝড় হয়ে যাচ্ছে প্রতিদিন দেখছি, যে যারা সরকারে থাকেন
তাদেরকে কিন্তু সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য 100% ক্ষমতা এবং 100% সদিচ্ছা হলো ওনাদের, যারা ক্ষমতা থাকেন। তো এই যে এইটা তো এত আলোচনা সমালোচনার দিকে প্রতিদিন যে ঝড় দেখতেছি, কেউ দলের পক্ষে, কেউ যে দলের পক্ষে থেকে 2-1 থাকে আলোচকের ভিতরে, প্রত্যেকের দলের পক্ষে কথা বলেন। কিন্তু আসলে এই দেশে গণতান্ত্রিক চর্চা চালু করার জন্য আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী এই পদক্ষেপটা 100% দায়িত্ব নিতে পারেন। এইটা আলোচকদের সামনে আমরা নিশ্চয়তা চাচ্ছি কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়। মানে আপনি মনে করছেন জি বলুন কিভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে? হ্যাঁ, আমাদের এটাই আশা। এটা তো সরকারি দলের উপরে ডিপেন্ড করবে। জি জি নিশ্চয়ই। আমার একটা এক লাইনের জি, জবাব জি। আছে। এই অনুষ্ঠানে আমি বলেছি, আপনার মনে থাকার কথা, অন্য অনুষ্ঠানে বলেছি যে যত রকমের এক্সারসাইজই হোক না কেন, আমাদের প্রধানমন্ত্রী যেদিন সিদ্ধান্ত গ্রহণ করবেন যে তিনি একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চান, তখনই এটা আমার তো হবে। মনে হলো ওসমান গনি সাহেব একদম এক্স্যাক্টলি এই কথা হ্যাঁ, এবং ওনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে অন্যরা সিদ্ধান্ত নেবে। আর ওই যে আপনি বললেন যে দেখেন, আপনি একটা ফর্মুলা কথা বলেছেন, বিএনপি তো বলে নাই যে তার সবগুলো মানতে হবে। বিএনপি প্রধান যিনি হবেন সেই ব্যাপারেও বিএনপির ফর্মুলা আছে। আর ওই যে আপনি বলেন প্রধান বিচারপতি, যে হ্যাঁ, কারণে যে কোনো- কে এম হাসান বিতর্ক। না কে এম হাসান তো না, আপনি কে এম হাসান মানছেন কেন? সাবেক প্রধান বিচারপতিদের মধ্যে কি শুধু কে এম হাসান জীবিত আছেন? তা তো না। এবং তারা পাঁচজন, বলেছে তিনি তারা 5 নম্বরে পড়েন। বলেছে বিতর্ক হয়নি যাদের এদের সম্পর্কে। এবং বিতর্ক কাদের হয়নি, এরকম প্রধান বিচারপতি 2-3 জনের নাম আমরা জানি। আচ্ছা, আর আপনি যে বলেন দায়িত্বের কথা, ছোট্ট একটা প্রশ্ন করি নবনীতা, আপনি আমাকে বলেন, পত্রিকার এডিটর কি সবাই হয়? সব সাংবাদিক যোগ্যতা থাকার পক্ষে কে হয়? যিনি কর্তৃপক্ষের মালিকের আস্থাভাজন। সেনাপ্রধান কি হয়? তাই কিন্তু একই যোগ্যতা, একই 3 জনই হয়তো লেফটেন্যান্ট জেনারেল, এর মধ্যে একজন জেনারেল হয়ে সেনাপ্রধান হয়ে যান, বাকি 2 জন। এখানে প্রশ্নটা ওই কারণে যে অতিরিক্ত আস্থাভাজন যারা, এর বাইরেও সরকারের আমলা ছিলেন, সরকারের সচিব ছিলেন, যাদেরকে দিলে হয়তো এই প্রশ্নটা উত্থাপিত হতো না। আর একজন বিচারপতি সম্পর্কে তো একটা কমেন্ট আছে যেটা আমরা শুনেছি, তো সেই কমেন্টটাও তো খুব অনাকাঙ্ক্ষিত কমেন্ট আপনার, উনি যখন অন্য দায়িত্ব পালন করছিলেন। আর কি কমেন্ট, মানে আপনি যদি বলতে চান না। আমি এটা এখানে বলতে চাই না, আচ্ছা, বলতে চাই না, কিন্তু সেই কমেন্টটা অনাকাঙ্ক্ষিত। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসির যে কমেন্টটা কালকে হয়তো মুখ ফুসকে উনি বলে ফেলেছেন যে প্রধানমন্ত্রী তাদেরকে নিয়োগ দিয়েছেন, প্রধানমন্ত্রী তো তাদেরকে নিয়োগ দেন নাই। তো কাজে এগুলিতে একটা হয় কি, একটা মানসিক অবস্থার প্রতিফলন ঘটে, অন্য কিছু না। আমাদের এটা আলোচনা করবার উদ্দেশ্যটা হচ্ছে আমরা প্রত্যাশা করেছিলাম, আমরা বলতে আমি আর কি, মূলত আমি প্রত্যাশা করেছিলাম যে রাষ্ট্রপতির উদ্যোগের মধ্যে, মানে সিদ্ধান্তের মধ্যে একটা নতুনত্ব থাকবে, পুরনো যে অবস্থা থেকে উনি কিছুটা দূরে সরে আসবেন, যেটা দিয়ে উনি এই যে 31টি রাজনৈতিক দল তারা বিভিন্ন কথা বলেছে, তো তাদেরকে একটু 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 করে সবাইকে উনি সন্তুষ্ট করবার চেষ্টা করেন। আমি একটা বিরতির পর মঞ্জুরুল হাসান বুলবুল আপনার কাছে আসলে এটাই জানতে চাইবো যে মানে সংলাপের পরেও মানে আমার প্রশ্নটা, প্রত্যাশার জায়গাটা হয়তো সেখানে একটু বাধাগ্রস্ত হয়েছে যে কোনো রকম নতুনত্ব না থাকলে এই সংলাপই বা করা কেন। এই প্রশ্নটি আপনাকে এর আগেও করেছিলাম, আবারও করতে চাই, কিন্তু একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে বিরতিতে যাব। দর্শক নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। যশোর থেকে আবুল কাসেম বলছিলাম। আমি যশোর থেকে আবুল কাসেম বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো যে নিরপেক্ষ সার্চ কমিটি বলতে যে সরকারের যদি অলাভজনক প্রতিষ্ঠান থেকে কাউকে নিয়োগ দেওয়া হতো তাহলে তো আর এই বিতর্কটা হতো না। কিন্তু এখানে যে 6 জনকে দেওয়া হয়েছে, এখানে তো 2-3 জন আছেন সরকারের বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানে কর্মরত। তাহলে এখানে তো বিতর্কটা হওয়া স্বাভাবিক নয়। ধন্যবাদ। যশোর থেকে আবুল কাশেম ফোন করেছিলেন। আপনাকে এই প্রসঙ্গে মঞ্জুরুল হাসান বুলবুলের কাছে ফিরবো একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। মঞ্জুরুল হাসান বুলবুল, বিরতিতে যাওয়ার আগে একজন দর্শকও ফোন করে বলেছিলেন যে বাছাই কমিটিতে মানে একদম আর নিরপেক্ষ কোনো লোক বাছাই করা গেলে বোঝা যেত কিনা যে সরকার আসলে একটা সুষ্ঠু নির্বাচন করতে চায়, এরকম একটি বিষয়। আর আমার প্রশ্নটি ছিল, যেখানে মাহফুজুল্লাহ শেষ করেছিলেন, যে আসলে কিছুই যদি না বদলালো, মানে একেবারেই একই ব্যক্তিকে প্রধান করা, প্রধান বিচারপতি তাকে মনোনীত করে দিয়েছেন যদিও আপনি বলেছেন, কিন্তু একই ব্যক্তিকে মনোনীত করা, সেই হাইকোর্টের বিচারপতি এবং কন্ট্রোলার জেনারেল পিএসসি চেয়ারম্যানকে রাখা, তাহলে আসলে বোঝা যায় কিনা মানে সরকারের ইন্টেনশনটাতে একটা বিএনপি কে ইনক্লুড করার বা অন্যদের কথা শুনবার। আপনি এই 5 জন যদি নাও দিত, যার নামে দিত, তার সম্পর্কেও আপনি একই কথা বলতে পারতেন।
অথবা বিএনপি খুশি হতে পারতো, আওয়ামী লীগ আবার কথা বলতে পারতো। এটা সম্ভব? বাংলাদেশে এটা অসম্ভব না। এই যে না, সে তো প্রায় অসম্ভব। ক্ষমতাসীন আওয়ামী লীগ কাজে নিরপেক্ষ, শিশু, পাগল, এগুলি তো অনেক আলোচনা হয়ে গেছে। এগুলি আপনি যখন এগুলি আলোচনা শুরু হয়েছে আপনার বয়স আরো কম ছিল, আপনি এত নিরপেক্ষ শিশু পাগল সেটা একদম স্পষ্ট করে। তো কাজেই এই বিষয়গুলি নিয়ে আর নিরপেক্ষ, শিশু, পাগল এগুলির আলোচনা যথেষ্ট হয়েছে, উপসংহার আমরা পেয়েছি। কাজে এটি আলোচনা সবসময় করা যাবে। বাংলাদেশে এখন মঙ্গল গ্রহ থেকে লোক আনা ছাড়া একদম নিরপেক্ষ সবার কাছে তাও হবে কিনা যে মঙ্গল গ্রহে মানে কাদের প্লেনে আসলো, যদি আমেরিকানদের প্লেনে আসে তাহলে একরকম, না হলে রাশিয়ানদের আসলে আরেক রকম। তো কাজেই এই যে জনাব কি বলে কাসেম সাহেব যশোর থেকে ফোনে বললেন যে অলাভজনক প্রতিষ্ঠান থেকে করলেই তো ভালো হতো। তো বাংলাদেশের অলাভজনক প্রতিষ্ঠানগুলি কি রাজনীতির বাইরে চলে গেছে? বাংলাদেশের অলাভজনক প্রতিষ্ঠানগুলিতে রাজনৈতিক মেরুকরণ নাই। আমাদের সমস্ত পেশাজীবী সংগঠনগুলিতেও যেরকম রাজনৈতিক মেরুকরণ আছে, আপনি কোন এনজিও কোন দিকে এটা মানে বলার অপেক্ষা রাখে। আপনি সেই দিন যখন ট্রাম্প সাহেব বললেন যে কি বলে আমেরিকান গণমাধ্যমগুলি অসৎ, তারা আমার ইনঅগারেশনের ছবি, খারাপ ছবি দেখিয়েছে, ছবি বানিয়ে দেখিয়েছে, যত জনসমাগম হয়েছে তার ছোট করে দেখিয়েছে। এটা ওই দিনও আপনার অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমরা তখন 21 টেলিভিশনে কাজ করি। এই নিরপেক্ষ ওয়াচডগ প্রতিষ্ঠান, আমি নামটা বলতে চাই না, তারা তো বই বের করে বলেছেন যে 21 টেলিভিশন রাজশাহীতে বেগম খালেদা জিয়ার জনসভাকে বিকৃত করে দেখিয়েছে। কাজে এটা ট্রাম্প তো আর নতুন বলেন না, বরং এখান থেকে শিখলো কিনা কে জানে। তো কাজেই আপনি প্রশ্ন করতেই পারেন। আমাদের প্রশ্নটি হলো যে যেটি জনাব মাহফুজুল, এটাও আমি মাহফুজুল্লাহর সাথে একমত না যে সবাইকে একটু একটু করে সন্তুষ্ট করে। আমার মনে হয় যে রাষ্ট্রপতির কাউকে সন্তুষ্ট করার ওই অর্থে বলছি যে মানে এখানে একটা পরিবর্তন থাকলে ওই সমর্থনের একটা জায়গা পরিবর্তনের রাষ্ট্রপতি, আমার যেটি ধারণা যে রাষ্ট্রপতি একটা ফর্মুলার মধ্যে গেছেন, কারণ এর বাইরে যেতে গেলেই তাকে অনেকগুলি ব্যাখ্যায় যেতে হতো যে আমি কেন এটা করছি। সেটা হয়তো তার ব্যাখ্যা থাকতে পারতো, সেটা আমরা গ্রহণ করতে পারতাম, নাও করতে পারতাম। কিন্তু রাষ্ট্রপতির কাছে যেহেতু একটু সহজ ফর্মুলা আছে এবং সেই সহজ ফর্মুলাতে তিনি গেছেন। এখন পিএস এটা তো মানে যিনি নিয়োগপ্রাপ্ত, এটা ঠিক যে আপনি যথার্থ বলেছেন যে এখন যারা নিয়োগপ্রাপ্ত আছেন তারা তো এই সরকারের আস্থাভাজন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তো যারা অবসরপ্রাপ্ত তারা তো কারো না কারো আস্থাভাজন ছিলেন। মানে সেখানে ব্যাপারটা অনেক জটিল হয়ে যায়। কিন্তু মাহফুজুল্লাহ তখন আবার একটা অন্য অ্যাঙ্গেল, মানে তিনি আবার বলছেন যে এর মধ্যে একটু কম আস্থাভাজন, মানে এমনও তো কিছু লোক। একটু কমের প্রশ্ন নাই। যখন আমার নাম আসে না এই জন্য আপনি আমাকে সমালোচনা করছেন না। আমার নামটা আসার সঙ্গে সঙ্গেই আপনি তখন দেখবেন যে আমি ছাত্র জীবনে কোথায় কোন ছাত্র সংগঠন করেছি, কতদিন পর্যন্ত আমি কোন সংগঠনের সঙ্গে ছিলাম। যেহেতু আমার নাম নেই, তোফায়েল ভাই যেহেতু তার নাম আসে নাই, আসার সঙ্গে সঙ্গে তার বাড়ি চিটাগাং, তিনি মানে স্থানীয় সরকার নিয়ে বেশি কাজ করেন, কিন্তু নির্বাচন নিয়ে কাজ করেন না, তখন এই সমালোচনা করে আসতে পারে। কাজে আমরা প্রশ্নবিদ্ধ করতে তো ভালোবাসি, প্রশ্নবিদ্ধ করতেই পারি, এবং এটার একটা অসৎ উদ্দেশ্য আছে যে আপনি যদি শুরুতেই প্রশ্নবিদ্ধটা করে রাখতে পারেন তাহলে পরবর্তীকালে যে আমরা আগেই বলেছিলাম এটা গ্রাম্য এক ধরনের যুক্তি, যে এই লোকটা আমি বলেছিলাম যে ঠিক নাই। তো কাজে এইখানে আমি মনে করি যেটা মাহফুজুল ভাইয়ের সাথে আমি একমত যে এই সিচুয়েশনের মধ্যেও কম্পারেটিভলি কারা একটা রাজনৈতিক আদর্শ বিশ্বাস থাকবেই। আমি একটা রাজনৈতিক দল না করতে পারি, কিন্তু রাজনৈতিক আদর্শ বিশ্বাস থাকবে। আমি যখন কথা বলতে থাকবো সেটা আদর্শ বিশ্বাস থাকবে। সেই আদর্শ বিশ্বাসের মধ্যেও কারা পেশাদারিত্বের সঙ্গে কাজটা করেছেন, কারা তুলনামূলকভাবে একটা পেশাদারি মনোভাব দিয়ে প্রতিষ্ঠিত, এইরকম লোক তো বাংলাদেশে আছে। এখন আপনি যদি বলেন তার নানা সেই আপনার ওই যে কি বলে মানে ওই পশ্চিমবঙ্গের যে বাচিক আবৃত্তিকারের যে তোর মা আমার ঘর মুছেছে, তার মা ঘর মুছেছে, তার মা ঘর মুছেছে, আর তুই লেখাপড়া করতে চাস, এখন তার মা ঘর মুছেছে বলে ওই মেট্রিক পাস করতে পারবে না। কাজে একটা একটু খালি যোগ করতে আমি একজন দর্শকের একটু ফোন নিয়ে নিতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। আসসালামু আলাইকুম, আমি সভাপতি মঞ্জুর বলছি। জি, আমি সার্চ কমিটি সিলেকশনের বেলায় মনে করি যে অভিজ্ঞতার সাহায্য যদি হয়, এর আগের বারের সার্চে ওনারা ব্যর্থ হয়েছেন, এবারে আরো ভালোভাবে সার্চ করতে পারেন, এইভাবেও তো আমরা দেখতে পারি। আর সার্চ কমিটির লিস্ট নিয়ে এখন আর কনসিডারেশন না করে টরটা কি হবে, তাদেরকে তথ্য কোন কোন এজেন্সি দিবে, তারা কি এনএসআই, ডিজিএফআই এদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তি সম্বন্ধে তথ্য নেওয়ার ক্ষমতা রাখেন? এই যে তারা কিভাবে সিলেকশন করবেন একটা লোককে বেছে নেওয়ার জন্য, তাদেরকে কতখানি অধিকার দেওয়া হবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য, এই ধরনের পরামর্শ যদি তোফায়েল স্যার বা মাহফুজুল্লাহ স্যার বা সাংবাদিকরা দেন, আমার মনে হয় এই অনুষ্ঠান দেখে এই সার্চ কমিটির ওনারাও বোধহয় সমৃদ্ধ হতে পারে।
আমরাও অসংখ্য ধন্যবাদ স্থপতি মঞ্জুর। আমরা আলোচনাটাকে আসলে সেদিকেও নিতে চাই যে এই সার্চ কমিটি কিভাবে কাজ করবে। একটা ছোট্ট মন্তব্য করতে চাইছিলেন মাহফুজুল্লাহ। বুলবুল এটাকে নিরপেক্ষ ওইভাবে যদি বলেন, কিন্তু এটাও ঠিক, বাংলাদেশের বাস্তবতা যদি দেখেন আপনি, আমাদের যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, প্রধান উপদেষ্টা সম্পর্কে হয়তো বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছে, কিন্তু যারা উপদেষ্টা ছিলেন তাদের সম্পর্কে কিন্তু আপনি মোটা দাগে কোনো সমালোচনা পাবেন না, মানে তাদের নিষ্ঠা সম্পর্কে বা তাদের এক ধরনের অবস্থান সম্পর্কে। কাজেই লোক একদম পাওয়া যাবে না এটা ঠিক না, লোক আছে, এখন তার উপরে আপনি আস্থা রাখতে পারবেন কিনা সেটা হচ্ছে বড় জিনিস। আমার যদি পছন্দ না হয় তাহলে সবাই আমার বিপক্ষের লোক হবে। আমি সেই জন্য বলছি যে আমি এটার সঙ্গে পুরোপুরি একমত না যে লোক পাওয়া যেত না। আর আপনি যদি অনুমতি দেন তাহলে এই যে মঞ্জু সাহেব যেটা বলেছেন, কুইক আমি জবাবটা দিয়ে দিই। সেটা হচ্ছে যে বলছেন না এনএসআই ডিজিএফআই, আমার ধারণা এক্ষেত্রে সেই বিষয়টা আসবে না। ওটা মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সময় আপনার ইন্টেলিজেন্সের ক্লিয়ারেন্স নেওয়া হয়, যিনি হেড অফ দি গভর্নমেন্ট হন। অন্যদের ক্ষেত্রে বোধহয় ওই প্রশ্নটা আসবে না, এটা এমনিতেই জানা যাবে, কারণ মিডিয়া যে পরিমাণ। আমার মনে হয় যে ওনার প্রশ্নটা মূলত যে কিভাবে খুঁজবে এই সার্চ কমিটি, এবং ডক্টর তোফায়েল না, এই যে টিওয়ারটা ডক্টর তোফায়েল আলোচনা করবেন, টিওয়ারে একটা খুব মারাত্মক জিনিস আছে। 6 জনের মধ্যে 3 জন যদি উপস্থিত থাকেন তাহলে কোরাম হবে না। তারপরে বাক্যটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ ভিত্তিতে, তাহলে 3 জন উপস্থিত, 3 জনের মধ্যে 2 জন হলেই কি আমি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে না? কনসেনসাসে ভিত্তিতে হওয়া উচিত। প্রসিডিউরে করবে আমরা আলোচনাটি আসলে সেখানেই নিতে চাই এই পর্বে। কাজেই ডক্টর তোফায়েল, মানে গতবার তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমি আমার সূচনার সময়ও বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নিয়েছিল মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং জেলা জজদের নাম নিয়ে সবগুলো তালিকা মিলিয়ে একটা 10 জনের সুপারিশ দিয়েছিল। কিন্তু কি কি ভিত্তিতে ওই 10 জনকে সিলেক্ট করা হয়েছিল সেটা আর জানা যায় না। এবার কিভাবে বাছাই কমিটি কাজ করবে সেটাও আসলে জানা নাই, কারণ কোথাও যেহেতু লেখা নাই বাছাই কমিটির বিষয়টি। আসলে তো এখন বাছাই কমিটি কতটা সকলকে অন্তর্ভুক্ত করে কাজ করে সেটা কি একটা গুরুত্বপূর্ণ বিষয়, নাকি নিজেরাই কত ভালো ডিসিশন নেয় সেটাই একটা বিষয়? সেটা যদি দেখি, ওই যে আমাদের স্থপতি মঞ্জুর সাহেব যেটা বলেছেন, আমিও গত 2 দিন ধরে এই কথাটাই বারবার বলার চেষ্টা করেছি, কারণ কমিটি একটা হয়ে গেছে, আমি এখন একটা চেঞ্জ করতে পারবো না। এটার দোষ ত্রুটি যা আছে এটা উঠিয়ে তুললে ওনারা হয়তো একটু সচেতন হবেন, সেটা ঠিক আছে। প্রথমত হচ্ছে যে কার্যপরিধি বা কর্মপদ্ধতি যেটা দেওয়া হয়েছে এটা ভীষণ রকম ইনসাফিসিয়েন্ট। এই যেহেতু আমার আইন নাই, যেহেতু দেশে কোনো আইন নাই, এখন এই কমিটির উপর যখন এই দায়িত্বটা দেওয়া হয়েছে তাদেরকে কর্মপদ্ধতিটা কিন্তু আরো বিস্তারিত হতে পারতো। লেখার মধ্যে লোক নাই আর কি, কারণ হচ্ছে কি, যেমন ধরুন যোগ্যতা কি হবে, যে লোকগুলোকে তারা বাছাই করবেন তার মাপকাঠি, যোগ্যতার মাপকাঠি কি, এরকম কোন বিষয় নাই, শুধু একটা আছে, একজন নারী হবেন। হ্যাঁ, এটা একটা শুধুমাত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে বাকি কারা হবেন, এটার কিন্তু ওই নারীটাও কোন ধরনের নারী হবেন সেটার কোনো, বা কোন যোগ্যতার নারী হবেন সেই বিষয়ে কিছু নাই। আর বাকিগুলো এগুলো একটু আপনাকে ইন্টারাপ্ট করি, মানে ওই যে আমরা বারবার বলছিলাম রাষ্ট্রপতি কারো কথা শোনেন নাই, সংলাপে প্রায় সব দল গিয়ে নারীর কথা বলেছিল এবং একজন নারী হচ্ছেন, কাজে সেদিক থেকে একটা আমলে নেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা জেন্ডার স্মার্টনেস, আজকের যুগে নারী না থাকলে কোনো জিনিস সম্পূর্ণ হয় না, সেই জন্য এটাও আমি মনে করি না এইভাবে নারীরা খুব উপরে উঠানো হয়েছে বলে মনে করি না। এটা ইউনিয়ন পরিষদের ইলেকশন না যে এখানে একটা কোটা সিস্টেম থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন হলে আরো বেশি নারী আসুন। হ্যাঁ, আর এখানে নারী পুরুষের বিষয়টা এখানে মুখ্য করা উচিত না। এটা অত্যন্ত সিরিয়াস একটা ইস্যু। এটাকে এই জাতীয়, যদি আবার কেউ বলছেন যে সিভিল সোসাইটি থেকে যেতে হবে একজন, নারী থেকে একজন বিচারপতি, এরকম করে কোঠা করে ফেললে কিন্তু এটা আবার আরেক ধরনের প্রবলেম হয়ে যাবে। কিন্তু সিরিয়াস কাজ হলে নারীরা থাকতে পারবে না, থাকতে পারে। আমি বলছি যে এরকম করে কোটা করে দিয়ে রাখার পক্ষপাতী না। নারীর প্রশ্নটা বোধহয় ওই কারণে এসেছে যে আপনার ভোটারের 50% তো নারী, তাহলে 50% না। ডক্টর তোফায়েল, একটু তর্ক যদি অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু আমি একটু বলি যে নারী না বলে দিলে আসলে গতবারের সার্চ কমিটি একজন নির্বাচন বিশেষজ্ঞ নারীর নামও দিয়েছিল, তবু তিনি আসতে পারেন নাই নির্বাচন কমিশনে। কালে কোনোদিন নারীরা আসেন নাই, আমি বলছি কমিশনে আসবে না, ঠিক আছে, আমি এটা বলছি না যে জিনিসটা দিয়ে মানে ওই একটা শব্দ লাইন লাগিয়ে দিয়ে এটাকে, এছাড়া আর কোনো দিক নির্দেশনা না, এখনো কোনো দিক নির্দেশনা, সেজন্য আমি বলছি। তবে একটা জিনিস আছে এখানে, 5 নম্বর যে ধারাটা আছে, অনুচ্ছেদটা আছে, ওখানে আছে যে কমিটি তাদের কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। তো এইখানে এই জায়গায় আমি ওই কমিটির প্রতি একটা অনুরোধ থাকবে যে ওনারা এখন কাজটা যে করতে যাচ্ছেন, যেহেতু এটা অত্যন্ত সেন্সিটিভ ওয়ার্ক এবং একটা স্পর্শকাতর বিষয়, সেজন্য তারা একটা কার্যপদ্ধতি বোধহয় তৈরি করা উচিত আগে নিজেরা। টার্মস অফ রেফারেন্সের মধ্যে যে যেমন তারা বাছাই করবেন, কোন ধরনের লোককে বাছাই করবেন, একটা যোগ্যতার মাপকাঠি তারা নিজেরা ঠিক করতে পারেন যে আমরা এই যোগ্যতা দেখে আমরা লোক নেব। এক, দ্বিতীয় হচ্ছে
তারা যে নামগুলো নেবেন এগুলো কোন পদ্ধতিতে কার কাছ থেকে নেবেন, এখানে হয়তো একটা ক্লজ যুক্ত করে দিতে পারেন যে মানুষ ইচ্ছা করলে তাদের কাছে নাম পাঠাতে পারবে। তারপর তারা সবিবেচনায় ওখান থেকে দেখে খবর নিয়ে ওগুলো থাকবে বা না থাকবে এটা পরের ব্যাপার। আর তারা কি কার্যপদ্ধতি মানে ঠিক করলেন সেটা একটু আমাদেরকে জানানো, মানে সেটা হ্যাঁ, একটু এটা তো সবাই জানবে। স্বচ্ছ করা, আমি মুক্ত বলবো যে করাটাও জরুরি কিনা। তারা প্রথম সভায় বসে তাদের নিজেদের একটা কার্যপদ্ধতি ঠিক করুন। এই যে কার্যপদ্ধতি এবং কর্মপরিধি যেটা দেওয়া হয়েছে, এখানে যে তাদের কাজের জন্য যদি অসুবিধা মনে করেন তারা কিন্তু এটাকে বিস্তারিত করে আরেকটা কার্যপদ্ধতি করে এটা সরকারের কাছে পাঠিয়ে দিতে পারেন যে আমরা এই কার্যপদ্ধতিতে করতে চাই। সরকার ডিসএগ্রি না করলে সেটাতেই তারা কাজ করবেন। আর একটা হচ্ছে পার্টিসিপেশনটা বাড়ানো, এই যে নাম দেওয়ার ক্ষেত্রে মানুষকে নাম দিতে দিন, এটা রাজনৈতিক দলের দিক, এটা সিভিল সোসাইটির দিক, এটা কোনো ব্যক্তি নাগরিক দিক, সবার কাছ থেকে নাম নেওয়ার পরে কি হবে আপনার মাথায় কি আছে সেটা আমি একটু শুনবো, কিন্তু একজন ফোন করেছেন। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। জি, আমার নাম ইঞ্জিনিয়ার এস এ রাশেদ। আমার প্রশ্নটা মঞ্জুর হাসান সাহেবের প্রতি। উনি যে মন্তব্যটা করেছে, অতীতে যারা দায়িত্ব পালন করেছে নির্বাচন কমিশনার হিসেবে হতবাগা। আমার মনে হয় মর্যাদা সম্বন্ধ এই সমস্ত ব্যক্তির সম্বন্ধে এই ধরনের চটুর মন্তব্য বা বক্তব্য রাখা উচিত নয় ওনার। 2, এখন যারা নির্বাচিত হয়েছে ফর সিলেকশন কমিটি, তাদের মধ্যে কারোর যদি দক্ষতা, যোগ্যতা অথবা কিছু থাকে যেটা প্রশ্নবোধক হতে পারে, সেইগুলো আলোচনা করেন। আর প্রেসিডেন্ট যা করেছে, হি ইজ দ্য হাইয়েস্ট ম্যান, ডান দ্য জব ফর এভরিবডি, সবার জন্য করেছে। এই জায়গায় সম্মান রেখে তাদের কাজটা, এই কমিটিকে সুষ্ঠুভাবে কাজটা করতে দেন, সহায়তা করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এস এ রাশেদ। আমি একটু ডক্টর তোফায়েলের সঙ্গে কথাটা শেষ করে প্রশ্নটার উত্তর দেব। ডক্টর তোফায়েল, এই যে নাম নেওয়া, আপনি এমনকি বলছেন যে নাগরিকদের কাছ থেকেও নাম আহ্বান করা, নাম থেকে একটা সুপারিশের নামের তালিকায় পৌঁছানোর প্রক্রিয়াটি আপনি কিভাবে ভাবছেন? আমি বলতে চাচ্ছি যে যাতে কন্ট্রোভার্সিটা কম হয় সেজন্য নামগুলো আমরা ওপেন মানুষের কাছ থেকে 2 দিন বা 3 দিন সময় দিই। এই সময়ের মধ্যে যে কোনো কেউ নাম পাঠাতে পারবেন। নামগুলো পেলেন, ওনারা ওখান থেকে ওনাদের নিজের চিন্তা, অন্য এজেন্সির বিভিন্ন এজেন্সির হেল্প নিয়ে তারা তো একটা লিস্ট করবেন। এর মধ্যে কমানো থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু মানুষকে একটা সুযোগ দেওয়া উচিত। মানুষকে, সাধারণ মানুষকে, নাগরিকদের একটা সুযোগ এখানে অবারিত করা উচিত। দ্বিতীয় হচ্ছে, তারপরে হচ্ছে যেই নামগুলো আপনি সিলেক্ট করলেন এটা কিসের ভিত্তিতে করলেন, ওই যোগ্যতার মাপকাঠি একটা তাদের একটা ঠিক করা উচিত। হ্যাঁ, মানে সেটা না হলে তো আসলে নাম সিলেকশনটা তখন। তারপরে হচ্ছে যাদেরকে আপনি মাপকাঠি ঠিক করলে তো হবে না, সেই যোগ্যতা তো আপনার জনগণকে জানাতে হবে। সেটাই মাপকাঠি ভিত্তিতে আমি লোক দেব না, আমি আসছি। তারপরে হচ্ছে যে যেই মানুষগুলোকে আপনারা শর্ট লিস্ট করবেন, যাদেরকে একটা শর্ট লিস্ট তো করতে হবে তাদের, সেই শর্ট লিস্টের লোকগুলোকে তাদের কিন্তু একটা ইন্টারভিউ করা উচিত, তাদের অ্যাপটিটিউড টেস্ট করা উচিত, তাদেরকে জিজ্ঞাসা করা উচিত তারা এই কাজের জন্য কতটুকু কমিটেড, কিভাবে তারা কাজ করবেন। তার ভিত্তিতে তারা কিন্তু, যেমন আমি বলবো না যে এটা একটা ওপেন ইন্টারভিউ হোক আমেরিকার, সেটা বলছি না। ডক্টর তোফায়েল, আপনার ইলেকশন কমিশনের যিনি মেম্বার বা চেয়ারম্যান, এগুলো কনস্টিটিউশনাল পোস্ট, এবং এই কমিটিতে যারা আছেন তাদের অনেকেই ওদের চেয়ে নিচুতে অবস্থান করেন মর্যাদার দিক থেকে। আমি স্বীকার করি না, কারণ হচ্ছে এখনো তারা কেউ কমিশনের চেয়ারম্যানও হন নাই, মেম্বারও হন নাই। না, যারা হবেন, আপনি জুনিয়র একটা লোক সিনিয়র প্রেসিডেন্ট যখন দে আর ওয়ার্কিং অন বিহাফ অফ দ্য রাষ্ট্রপতি, অন বিহাফ অফ দ্য প্রেসিডেন্ট, সুতরাং তাদের ইন্টারভিউ করতে অসুবিধা কি? কথা বলতে অসুবিধা কি? আমি ওনাকে যদি আমি দিই, ওনার সাথে আমি কথা বলবো না যে আপনি কিভাবে দায়িত্বটা দিবেন, আমি ব্লাইন্ডলি ওনাকে দিয়ে দেবো। না, তাহলে কমিটির ওখানে আপনি যে তাকে ইন্টারভিউ করবেন, কোন পদ্ধতিতে কেন করবেন ইন্টারভিউটা, সেই জাস্টিফিকেশনটা কি আপনার? না, আপনি ইন্টারভিউ বলছেন যে আপনি গোপনে করবেন, ঠিক আছে, ধরে নিলাম আপনার কথা মেনে নিলাম, কিন্তু আপনি কেন করবেন? আমি কেন আমি শেষ করি, তোফায়েলের কাছ থেকে শুনলাম যে তিনি কিভাবে ভাবছেন বাছাই কমিটি কাজ করবেন। আমি আসলে যাব আপনাদের দুজনের কাছে। সেটা হচ্ছে যেহেতু আপনি লোকগুলোকে দিবেন, এটা সিরিয়াস রেসপন্সিবিলিটি। এখন তারা কত মানসিকভাবে তৈরি, আমি একটা নাম বাছাই করলাম, ঠিক আছে, তারপরে তারা একটা অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে, টেস্টের কথা আমি বলবো না, তাদের সাথে আলাপ করা উচিত। ওনারা কিভাবে দায়িত্বটা কিভাবে নেবেন এবং কিভাবে ডিসচার্জ করবেন, এটা তাদেরও কনফার্ম হওয়া উচিত যারা এই জিনিসটা দিচ্ছেন। কারণ এই মানুষগুলো যখন একসময় কাজ করতে পারবেন না, তাদের উপর এই দায়িত্বটা আসবে, তো সুতরাং তারা কেন এটা যাচাই করে নেবেন না? আচ্ছা, লাস্ট হচ্ছে তারা যখন নামগুলো প্রস্তাব করে ফাইনালি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিবেন, কেন এই নামগুলো সিলেক্ট করলেন তার একটা জাস্টিফিকেশন দেওয়া উচিত। সেটাও তো আরো আগেই মানে জাতিকে জানানো উচিত যে আমরা এই যোগ্যতার ভিত্তিতে জাতিকে জানানো মানে কি, ওনারা রাষ্ট্রপতির কাছে যখন দিবেন এই নামগুলো জাস্টিফাই করে তারা দিবেন কেন আমরা দিলাম, তাহলে কিন্তু এগুলো করলে কিন্তু কন্ট্রোভার্সিটা কমে যাবে। নিশ্চয়ই এই যে সিলেকশন প্রসেসটা স্বচ্ছ হবে, মানুষেরও কিছু একটা অংশগ্রহণ থাকলো এর মধ্যে। মঞ্জুল হাসান বুলবুল, আপনাকে ছোট প্রশ্ন আছে, জবাবটা নিয়ে নেই আপনার কাছ থেকে। আপনি বলছেন যে জাস্টিফিকেশন দিতে হবে, ফাইন,
দিতে হবে বলছি না, দিতে পারলে ভালো। সেই না, আপনার প্রস্তাব যদি মেনে নেই জি। তাহলে কি সেই জাস্টিফিকেশন কি উইল বি মেড পাবলিক? পাবলিক তো অটোমেটিকই হয়ে যাবে এটা, কারণ রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে দিবেন তোমরা। নট নেসেসারি। রাষ্ট্রপতির না, কাছে আমার দিলে তো মনে হয় তাহলে এটা কেন হবে? এটা পাবলিক হওয়া উচিত, আমাদের যাচাই করা উচিত। যদি পাবলিক হচ্ছে তাহলে আমি তার পাবলিক হওয়া উচিত এটা। মঞ্জুল হাসান বুলবুল, আমরা বিরতির পরে এসে আমি আপনার এবং মাহফুজুল্লাহর কাছে শুনবো যে আপনারা কিভাবে ভাবছেন বাছাই কমিটির কাজ করা উচিত। কিন্তু যে দর্শক আপনাকে ফোন করে বললেন যে আপনি এত সিরিয়াস নির্বাচন কমিশনারের পদে যারা দায়িত্ব পালন করেছেন তাদের হতভাগা বলেছেন, এটাকে তার চটুল মন্তব্য মনে হয়েছে, কিছু যদি বলতে চান। বাংলাদেশের মুশকিল হলো কি যে বাংলাদেশের এই যে মানে কোনটা সিরিয়াস কোনটা উইট এটা যদি না বুঝতে পারা যায় সেটা খুব মুশকিল। যারা নির্বাচন কমিশনে ছিলেন আমি তাদের প্রতি খুব সিম্প্যাথেটিক বলেই যে এই ভদ্রলোক যারা নির্বাচন কমিশনে এসেছিলেন সম্মানিত মানুষ, তারা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এখন রেকর্ড হচ্ছে না তো, এখন তো বিরতিতে আছে। না না বিরতিতে নাই, লাইভ জবাব দিচ্ছি তো কাজেই সেখানে ইঞ্জিনিয়ার রাসেল সাহেব, আমি তাদের প্রতি খুব সিম্প্যাথেটিক যে এই ভদ্রলোকদের ডেকে এনে আমরা দায়িত্ব দিলাম, আর যখনই তারা ইলেকশনটা করলেন তারপর দিন তাদেরকে গালি দেওয়া শুরু করলাম যেটা আমার পক্ষে নাই। এই লোকগুলি হতভাগা না তাহলে কি? আজকে যখন তোফায়েল ভাই বলছেন যে আমরা সাক্ষাৎকার নিব, আমি নিশ্চিত থাকতে পারেন কোনো মর্যাদা সম্পন্ন লোক এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন দিয়ে আসবে না। এবং এই মানে যদি আপনি যেটা তোফায়েল ভাই বলেছেন যে হ্যাঁ আপনি দায়িত্ব দেওয়ার আগে 10টা বা 15টা নাম ঠিক করলেন, এটা একটা মডেলিটি ঠিক করতে হবে, যে ঠিক করার মধ্যেই তাদের সঙ্গে কথা বলতে হবে। কাজী রাসেল সাহেব, আমি তাদের প্রতি অসম্মানজনক কোনো বক্তব্য বলি নাই, আমি তাদের প্রতি খুব সহানুভূতিশীল। তাদেরকে যে অপদস্থ আমরা করেছি, হ্যাঁ অনেকে হয়তো মানে বাস্তবেই তাদের আচরণের কারণে অপদস্থ হওয়ার যোগ্য, সেই জন্য অপদস্থ হয়েছেন, কিন্তু এর মধ্যে তো অনেকগুলি শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন যারা একটা ভালো নির্বাচন করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন, কিন্তু সে নির্বাচন করার পরেও গত 45 বছরে একটি নির্বাচন কমিশনও প্রশ্নহীনভাবে কোনো নির্বাচন বাংলাদেশে করতে পারে নাই। তাহলে এই লোকগুলিকে হতভাগা বলবেন না কেন? তারা তো নিজের মানে এই চাকরির জন্য তারা আসেন নাই, তো তাদেরকে আমরাই দায়িত্ব দিয়েছি। একটা বিরতিতে যাচ্ছি, আশা করি ইঞ্জিনিয়ার রাশেদ সাহেব তার উত্তরটি পেয়েছেন। দর্শক থাকুন, রাজকাহনে ফিরছি। ফিরে এলাম রাজকাহনের এই পর্বে আমরা আসলে মূলত এই নিয়ে আলাপ করতে চাই যে বাছাই কমিটিটা কেমন হলো সে নিয়ে একটু আলাপ করেছি, আর কার্যপরিধি কিভাবে কাজ করা উচিত তাদের। ডক্টর তোফায়েল বলেছেন, মাহফুজুল্লাহ আপনি যদি বলতেন যে আপনি কিভাবে কাজ করা উচিত বাছাই কমিটিতে করলে মনে হবে যে আসলে এক রকমের সকলকে অন্তর্ভুক্ত করে জবাবদিহিতার মধ্যে দিয়ে কাজ করছে। আমি মোটা দাগে ডক্টর তোফায়েল যা বলেছেন মোটা দাগে তার সঙ্গে একমত। এখানে অন্য আর কয়েকটা প্রশ্ন আছে, যেমন বলা হয়েছে 10 কার্য দিবস। এখন 10 কার্য দিবসে কি এইরকম একটা দুরূহ কাজ তারা করতে পারবেন কিনা? হয়তো করতে পারবেন, তাহলে 24 ঘন্টা কাজ করতে চ্যালেঞ্জ বলছেন অনেকে। হ্যাঁ নিঃসন্দেহে, কারণ 10 কার্য দিবস কিন্তু তার মানে কি আজকে থেকে শুরু হয়ে গেছে, কিন্তু ওইভাবে যদি আপনি নোটিফিকেশনের সঙ্গে যোগাযোগ করেন আজকে 15 দিন সময় পাওয়া যায় আর কি। মানে হ্যাঁ ওই তো দুটা মানে শুক্র শনি, এর মধ্যে এই কাজটা করা একটু নিঃসন্দেহে কষ্টকর। তারপরে ওই ধরনের লোক, তাদের যদি আমি ধরে নিচ্ছি যে তাদের সৎ উদ্দেশ্য আছে বা তারা সৎভাবে করবার চেষ্টা করবেন যারা সার্চ কমিটি আছে, তাহলে লোকগুলোকে একটু বাছাই করতে হবে। এবং লোক বাছাই করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। ধরেন এই যে চাকরিতে ইন্টারভিউ হয়, এখানে তো ইন্টারভিউ হবে না, কিন্তু চাকরিতে যখন আপনি ইন্টারভিউ নেন, আপনি কত লোকের ইন্টারভিউ নেন? 300 লোককে ইন্টারভিউ নিয়ে আপনি 3 জনকে চাকরি দেন। এটা তো অনেকটা ওই ধরনের, কারণ তাদেরকে জিনিসটা বাছাই করতে হবে, লোকগুলোকে দেখতে হবে, লোকগুলোর যোগ্যতা দেখতে হবে, সততা দেখতে হবে, আন্তরিকতা দেখতে হবে, তাদের চরিত্রের যে ইন্টিগ্রিটি সেটা দেখতে হবে। বিএনপি প্রধান যে প্রস্তাব দিয়েছেন সেটার বিষয়টা অনেক সহজ না, মানে ধরুন সকল জাতিকে নাম দিতে বলা হলো, রাজনৈতিক দলগুলোকে নাম দিতে বলা, তখন কি 10 জন অভিন্ন নাম পাওয়া যাবে না? নিঃসন্দেহে পাওয়া যাবে, আমি তো বিশ্বাস করি সেটা নিঃসন্দেহে পাওয়া যাবে, যেটা ডক্টর তোফায়েলও বললেন। আমি তো মনে করি যে আপনি যদি জনগণের কাছে, আমাদের জনগণের যথেষ্ট প্রজ্ঞা এবং মেধা আছে, এটা মনে করার কোনো কারণ নেই। যেমন ওই যে ধরেন একটু আগে ইঞ্জিনিয়ার সাহেব যে প্রশ্নটা করলেন না বুলবুলকে, তো ওইটা বোধহয় আমার মনে হয় বুলবুলের পক্ষ হয়ে আমি একটু জবাব দিয়ে দিচ্ছি আর কি। উনি বুলবুল তো হতভাগ্য বলেছে, বাংলার শেষ স্বাধীন নবাব কিন্তু হতভাগ্য ছিলেন সিরাজুল্লাহ। আর আমাদের বাংলা ভাষা তো ভঙ্গিওয়ালা ভাষা, ম্যাটাফরিক্যালি আমরা অনেক কিছু বলি যেটা মিন করি না। যেমন চাঁদের মতো মুখ যখন বলি তখন আসলে তো চাঁদের মতো মুখ বলি না, সুন্দর মুখ বলি, সেই হিসাবে যাক। তো ওখানে আসছি, আপনি আমার দেশের মানুষের, হ্যাঁ আপনি হয়তো মনে করবেন যে একটা সাধারণ কৃষক সে হয়তো কোনো নাম দেবে না, কারণ নাম দেওয়ার জন্য যে প্রক্রিয়া করা হবে, যে ইন্টারনেট বা এটা ওইটা সে, কিন্তু এই সমাজে প্রচুর সচেতন মানুষ আছেন যারা বিভিন্ন ব্যক্তি সম্পর্কে তাদের আছে, জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, তারা কিন্তু ঠিকই এখন যদি 100টা নাম আসে ধরে নেই তর্কের খাতিরে, আপনি 100টা নামের মধ্যে 10টা
বা 15টা নাম আপনি রাষ্ট্রপতি বিবেচনার জন্য ওখান থেকে বাছাই করতে পারবেন না? যাদেরকে আপনার কাছে মনে হবে যে এই মানুষগুলো প্রকাশ্যে কোনো রকমের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। যেমন এবারে সার্চ কমিটির একজন সদস্য সম্পর্কে আপত্তি উঠেছে। কেন আপত্তি উঠেছে? যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিশনের সেক্রেটারি ছিলেন, তো কাজেই তিনি ওরকম একটা মানে খারাপ নির্বাচনের পরিচালনার সঙ্গে উনি দায়ী ব্যক্তি, তাকে আবার আপনি এখন দিচ্ছেন নির্বাচন কমিশনের। এইসব কারণে প্রশ্নগুলো ওঠে। কাজে তারা 10 জন লোক 15 জন লোক পাবেন না যারা প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে আমাদের প্রত্যেকের রাজনৈতিক বিশ্বাস আছে, প্রত্যক্ষভাবে রাজনৈতিক অবস্থানের সঙ্গে সম্পর্কিত নন, সেই ধরনের লোকই তো আমরা চাই। তো সেই ধরনের লোক পাওয়া যাবে এটা মনে করবার তো কোনো কারণ নাই। মঞ্জুর হাসান বুলবুল, আপনার কাছে আমি শুনবো এখন যে আপনি কিভাবে কাজ করা উচিত বলে মনে করেন। বাছাই কমিটির একজন দর্শক আছেন ফোনে, নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। আসলে থেকে বলছিলাম মোহাম্মদ শাহাবুদ্দিন দেওয়ান। আমার প্রশ্নটা তোফাল স্যারের কাছে, যে উনি বললেন যে জনগণের মাঝ থেকে বাছাই করে নিয়ে রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি করবে। ওনার কাছে প্রশ্ন আমার, না, উনি বলেছেন বাছাই কমিটিকে জনগণ যাতে নাম দিতে পারেন, কাদেরকে তারা নির্বাচন কমিশনার হিসেবে দেখতে চায় সেই সুযোগটি করে দিতে পারে বাছাই কমিটি। ওই প্রসঙ্গে একটা কথা বলবো। ওই রাষ্ট্রপতি একজন সম্মানী ব্যক্তি বললে ওনার যোগ্যতা আছে বলে উনি রাষ্ট্রপতি হয়েছে, ওনার প্রতি আমাদের পুরা আস্থা আছে। সেই ক্ষেত্রে আমি তোফায়েল স্যারের কাছে বলবো, সার্চ কমিটি যারা করছে তারা কিভাবে কাজ করে, আর যারা আমরা দলীয় নেতাকর্মী আছে বিএনপি আওয়ামী লীগ, তাদেরকে মূল ভূমিকাটা রাখতে হবে যে সার্চ কমিটি আছে, তারপর আমার আস্থা নিয়ে আমার জায়গা থেকে আমি নির্বাচন করবো। ওইটা কি রাইট নাকি আমাদের সমালোচনাটা করাটা রাইট? শাহাবুদ্দিন সাহেব, আপনার বক্তব্য একেবারে পরিষ্কার, মানে তিনি বলছেন রাজনৈতিক দলগুলো আস্থা রাখলেই বাছাই কমিটি বা রাষ্ট্রপতি যেই কমিটি করবেন তার প্রতি আস্থা রাখা যায়, কারণ তাদের যোগ্যতা আছেন সেটা স্বীকার করে নেওয়া আর কি। আমি ডক্টর তোফায়েলের কোনো মন্তব্য থাকলে মন্তব্য, আমি ওই মাহফুজুল্লাহ ভাই যেটা বললেন এটা আমি বলতে, ওই আমার যে লিস্টের মধ্যে এই কথাটাও ছিল, 10 দিন সময়টা খুবই তাদের জন্য কম এবং এটা অনেক বেশি সময় দাবি করে। তবে এটা আমরা বলার চেয়ে যদি কমিটি মনে করে যে আমাদের সময় দরকার, তারা রাষ্ট্রপতির কাছে সময় বাড়ানোর জন্য বলতে পারেন। কারণ একদম 8 তারিখেই কমিশনকে বসতে হবে ওখানে, এটা এমন বাধ্যবাধকতা নাই। এখন রুটিন ওয়ার্ক কিন্তু জি। আর আপনি যদি ছোট্ট করে বলতে চান, মানে এই রাসেল সাহেব যেই প্রশ্নটি করলেন সেটি হচ্ছে যে মানে রাষ্ট্রপতির যোগ্যতা আছে, বাছাই কমিটি, শাহাবুদ্দিন সাহেব সরি, রাষ্ট্রপতির যোগ্যতা আছে, সার্চ কমিটিতে যারা এসেছেন তারা যোগ্য, সেটা মেনে নিলে রাজনৈতিক দলগুলো তাহলেই তো সমস্যার সমাধান। তাহলে তার আগে একটু ওনাকে ইন্টারাপ্ট করি, সরি। ওই যে আপনি বললেন না যে 10 দিনের ব্যাপারে কমিটি বললে হয়, কেন আমরা সাধারণ নাগরিক আমরা বলছি, আমরা তো বলতেই পারি না আমরা বলছি, আমাদেরটা বলছি। আমি কমিটি যে অনেকগুলো জিনিস তারা করবেন, তো এরা যদি সময় বাড়াতে চান তারা কিন্তু সময়টা বাড়ানোর জন্য বলতে পারেন, তাহলে তারা কমফোর্টেবলি কাজটা করতে পারবেন। আমরা অনেকের ধারণা যে 8 তারিখে সময় শেষ হচ্ছে, 8 তারিখের মধ্যেই কমিশন বসতে হবে, কিন্তু এটা বিশেষ প্রয়োজনে বলা হচ্ছে 14 তারিখ পর্যন্ত, কারণ একজন নির্বাচন কমিশনার আছেন যিনি 14 তারিখ রিটায়ার করবেন। সুচারু সুন্দর যখন একবার করা হয়েছে, এটা কাজটা সুন্দরভাবে করার জন্য যদি সময় তারা মনে করেন দরকার, তারা সময়টা বাড়ানোর জন্য রাষ্ট্রপতির কাছে বলতে পারেন, রাষ্ট্রপতি সময় বাড়াতে পারেন। কারণ নির্বাচন কমিশন না থাকা অবস্থায় রুটিন ওয়ার্কটা হবে, এটা সেক্রেটারি ইজ এনাফ এটা ম্যানেজ করার জন্য। সুতরাং এগুলো সবটাই ওই কমিটির এখতিয়ারভুক্ত, কমিটি এর চেষ্টা করবেন, চিন্তা করবেন। আমরা সাজেশন দিচ্ছি, সুপারিশ করছি, এটা কমিটির জন্য কথাগুলো। আসলে মঞ্জুর হাসান বুলবুল, বাছাই কমিটির কিভাবে কাজ করা উচিত? আমি একটি জায়গায়, দুইজন দর্শকও বলেছেন, আমি মনে করি যে রাষ্ট্রপতির কাছে আমরা কেন গিয়েছিলাম, আমরা রাষ্ট্রপতির মেধা, প্রজ্ঞা, তার দায়িত্বশীলতার প্রতি আস্থা রাখি বলিতে গিয়েছিলাম, রাষ্ট্রের অভিভাবক বলিতে গিয়েছিলাম। এখন আমার পছন্দ না হলে আমি প্রশ্ন তুলছি। এক, তো রাষ্ট্রপতির ওপর যেহেতু আমরা আস্থা রেখেছি, রাষ্ট্রপতিও আবার কিছু লোক আস্থা রেখেছেন, যাদেরই দেখ এটি নিয়ে আমি প্রশ্ন করতে পারি, কিন্তু রাষ্ট্রপতি নিশ্চয়ই মানে তার যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে আস্থা রেখেছেন। শুধুমাত্র 2 জন বিচারপতি বাদে এর বাকিগুলির নাম তিনি দিয়েছেন। কাজে রাষ্ট্রপতি, আমি ধারণা করি যে রাষ্ট্রপতি তাদের মেধা, প্রজ্ঞা, তাদের অতীত ব্যাকগ্রাউন্ড, তাদের ধীশক্তি, তাদের তুলনামূলকভাবে রাজনৈতিক সম্পর্কের জায়গাটা, এই সবগুলি বিবেচনায় রেখে রাষ্ট্রপতি আস্থাটি রেখেছেন। কাজেই তাদের প্রথম যোগ্যতা, এরা যারা সার্চ কমিটিতে এসেছেন, তাদের মেধা এবং যোগ্যতার প্রতি রাষ্ট্রপতি আস্থা রেখেছেন। আমি সাধারণ নাগরিক হিসেবে সেটা সমালোচনা করতেই পারি। এখন তারা যেটি আমরা সাধারণভাবে বলছি যে হ্যাঁ, একটা পদ্ধতি হতে পারে যে নাম দেন, এবং আমি তো ভালোর সাথে প্রথমে একমত যে এই কমিটিকেই বলতে হবে যে আমরা সময় বাড়িয়ে চাই কি না চাই। এটি হলো, এটা কমিটির এখতিয়ার। কমিটি যদি 10 দিনের মধ্যে পারে, তাহলে আমরা কে তাদের উপর মানে চাপিয়ে দেওয়ার জন্য যে আপনার সময় যাওয়ার দরকার নাই। তারা যদি পারে তারা করবে। এখন কমিটি তাদের ভিন্ন ভিন্ন পদ্ধতিতে যাবে, এটা মনে করবার কোনো কারণ নাই যে
এটার জন্য যদি এটা চাকরি অফার করা হয় তাহলে অনেক লোক চাকরির অ্যাপ্লিকেশন করবে, কিন্তু আমরা যেরকম একটা কমিশন চাই এবং যাদের চাই আমার ধারণা ওই ধরনের ব্যক্তিবর্গ হাত তুলবে না। 1 2 নম্বর তাদেরকে যদি তারা এমন মর্যাদার লোক তাদেরকে জিজ্ঞাসা করলেন পরে যদি আবার নাম বাদ দেন সেটিও বোধহয় খুব তাদের জন্য বিব্রতকর হবে। কাজেই কিন্তু বুলবুল সরি এখানে একটা সমস্যা থেকেই যায়। ধরেন আপনার নাম দেওয়া হলে আমি বলছি আপনাকে হয়তো আমি শেষ করি ফাইনাল করার পরে আমি শেষ আমি শেষ করছি তো। কাজে সেই দিক থেকে আমার ধারণা যে আমি তোফায়েল ভাইয়ের সাথে একমত যে তারা একটা আমার ধারণা প্রথম বৈঠকে তাদেরকে টার্মস অফ রেফারেন্স ঠিক করতেই হবে যে তারা কিভাবে কাজ এগোবেন, এটা তারা পাবলিক করুক অথবা না করুক। আপনি কি চান পাবলিক করুক? আমার ধারণা কাজ করার এটা পাবলিক করার কোনো দরকার নাই। এটা যখন রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবে তখন রাষ্ট্রপতি বলবেন যে কি কি জাস্টিফিকেশন এই নামগুলি তার কাছে এসছে। আমার মনে হয় না যে কারণ আমরাও যখন ছোট কমিটিতে চাকরি নিয়োগ করি আমরা কি বলি যে ক্যান্ডিডেটদেরকে যে আমরা এই যোগ্যতা নিরীক্ষে যাবো, হ্যাঁ একটা নম্বর থাকে, 10 নম্বর 5 নম্বর 20 নম্বর এটা থাকে। কাজে আমার যেটা ধারণা এটা তাদের কর্মপদ্ধতি, তারা কিভাবে নাম নেবেন না নেবেন এটা তারা করবেন। তারা ইন্ডিভিজুয়ালি কেউ যোগাযোগ করবেন কি করবেন না সেটাও হতে পারে। এটার পরে যেটি হবে আমার যেটি ধারণা যে তারা যখন রাষ্ট্রপতির কাছে প্রতিটি পদের বিপরীতে 2টি করে নাম দিবেন, তার মানে 10 জনের নাম দিবেন, তখন রাষ্ট্রপতির অফিস বাকিটা করবে। যে এই 10 জনের নাম আসলো তার মধ্যে রাষ্ট্রপতি 10 জনকেই নিয়ে আলোচনা করতে পারেন, 10 জনকে আলাদা আলাদাভাবে কথা বলতে পারেন রাষ্ট্রপতি, এবং সেটা খুব প্রকাশ্য না। রাষ্ট্রপতি তার নিজের পদ্ধতি অনুসারেই সেই ধরেন একজনের এ নাম থাকলো রাষ্ট্রপতির অফিস হয়তো, এবং নিশ্চয়ই তিনি এমন মর্যাদার লোক থাকবেন যিনি রাষ্ট্রপতি তাকে চায়ের দাওয়াত দিতে পারেন যে আমরা আপনার নাম ভাবি এরকম। রাষ্ট্রপতি প্রথম 10 জনকে ভাববেন যে এই 10 জনকে আমি রাখতেই চাই, এই 10 জনের মধ্যে হয়তো তিনি চা খেলেন, চা খাওয়ার মধ্যে। আপনার বিএনপির প্রস্তাবটা কেমন লাগে? মানে যে ধরুন সকলের জন্য যদি ধরুন আমরা নাগরিকদের জন্য উন্মুক্ত নাই করলাম, 31টি রাজনৈতিক দল যারা সংলাপে অংশ নিয়েছে তাদের সবাইকে যদি 10টি করে নাম দিতে বলা হয়, 31টি রাজনৈতিক দল 10টি করে নাম দিলে 310 জন থেকে 10টি অভিন্ন নাম পাওয়া যাবে না? না, এটা তো আমরা 31টি রাজনৈতিক দল কেন বলবো? এটা যেটা তোফায়েল ভাই বলছে যদি আমরা বাইরে থেকে নাম নেই তো why should not it open to everybody? কারণ রাজনৈতিক দল যখন দিবে কোনো কারণে ধরেন একটা রাজনৈতিক দল আমার নাম দিল, আমি সেখানে টিকে গেলাম, কিন্তু তখনই তো মানে তখনই তো প্রশ্ন উঠবে যে এই নামটা কোত্থেকে এসেছিল। তখনই তো যেমন কে এম হাসানের নাম বিএনপি বলছে আমরা দেই নাই, কিন্তু আওয়ামী লীগ বলছে দিয়েছে। এই ভদ্রলোক আমার ধারণা কে এম হাসান সম্পর্কে আমার যে ধারণা উনি আবার তো আমার রাসেল সাহেব মানে মন খারাপ করবেন যে নেরা তো আরেকবার বেলতলায় যাবেন। আমার ধারণা হাসান সাহেব আরেকবার বেলতলায় যাওয়ার জন্য কোনো প্রস্তুতি উনি ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি যা জানি যে উনি আরেকবার তাকে নাম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবেই বিতর্কিত হয়েছে। এখন তিনি নির্বাচন কমিশনের জন্য আসবেন, এটা সাধারণ কমন সেন্স বলে যেটা হতে পারে না। তো কাজেই আমার ধারণা যে যখন দলগুলি থেকে নাম যাবে কোনো না কোনোভাবে এটা যদি জানাজানি হয় যেটা এই নামটা কোথেকে আসছে, এটা বিএনপির কাছ থেকে আসছে, তখনই আমার সমস্ত যোগ্যতা থাকার পরেই কিন্তু আমি প্রশ্নবিদ্ধ হব। কাজে এটা আমি বরং তুলনামূলকভাবে তোফায়েল ভাইয়ের প্রস্তাবটা বেটার, যে কমিটি বলতে পারে যে যারা উৎসাহী এই যে ইমেল নাম্বার, এই যে আমাদের অমুক অফিসের মধ্যে একটা বাক্স আছে, এইটার মধ্যে আপনারা নাম পাঠিয়ে দেন, 3 দিনের মধ্যে দেন, হ্যাঁ 3 দিনের মধ্যে দেন, 5 দিনের মধ্যে দেন, তারা দেন, তারপর সেখান থেকে তারা বাছাই করুক। কিন্তু আমার ধারণা যে 10টি নাম থাকবে, এই 10টি নামের মধ্যে প্রথম যে 10 প্রথম 5 এই প্রথম 5-এর সঙ্গে রাষ্ট্রপতি যাদেরকে আসলে মনে করেন প্রথম 5-এর সঙ্গে রাষ্ট্রপতি তার মতো করে যোগাযোগ করবেন, এবং প্রথম 5 থেকে যদি 2 জন টিকে তাহলে আর 3 জন পরের 5 থেকে যাবেন, এরকম একটা পদ্ধতি হতে পারে। একজন দর্শক আছেন ফোনে। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। আমি রাজীব ঢাকা থেকে বলছি। বিষয়টা হচ্ছে যে আমরা যত এই যে আলোচনা দেখছি ভালো লাগতেছে, কিন্তু আসলে সব দলের যদি আমরা সব দলগুলোকে যদি ঐক্যবদ্ধ না আনতে পারি, এই সার্চ কমিটি কতটুকু সার্থক হবে আর কতটুকু আমরা একটা ভালো নির্বাচন কমিশন পাবো। আমরা আসলে এই তো আগে যেমন বন্ধুরা হতভাগা বলে যে এটা কথাটা উঠছে, আসলে হতভাগা নির্বাচন কমিশনাররা, আজকে আমরা জনগণ হতভাগা। আজকে 46 বছর স্বাধীন হয়েছে, আমরা একটা ভালো নির্বাচন কমিশন পাইনি, এখন পর্যন্ত একটা এই নির্বাচন কমিশন কোনো আইনই হয় নাই। আমরা শুধু কতদিন আলোচনা করবো আর কতদিন এগুলো থেকে মুক্ত মানে আমরা। রাজু সাহেব অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আমরা এর পরবর্তী পর্বে মানে 11টা থেকে 12টাও আমরা